তো কি অবস্থা জনগণ, সবাই কেমন আছো? গেস আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সমস্যা নেই। যদি শুনতে কোনো অসুবিধা হয় আমাকে বইলো। উই ক্যান ডিল উইথ দ্যাট। অনেকেই সালাম দিছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। গেস তোমরা সবাই ভালো আছো? আমরা আজকের লেকচারটা নিয়ে যদি বলি, আজকের লেকচারটা হইলো গিয়া তোমার 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার মিলে সব থেকে ছোট, সব থেকে সোজা লেকচার। কোনো গ্যাঞ্জাম নাই। টাইমের মধ্যে শেষ হবে, যদি লাক ভালো থাকে আমরা আগেও শেষ করে ফেলতে পারি। সো হ্যাভিং সেইড দ্যাট, আমি আসলে আর কথা বাড়াইতেছি না। চলো আমরা একটু অঙ্ক হোমওয়ার্কটা সলভ করে ফেলি গত ক্লাসের প্রথমে, তারপর আমরা বাকি জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে পারবো। আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার অর নট, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম আমাদের এই অঙ্কটাতে, সেটা লাগবে কোনো একটা কুণ্ডলীর ক্ষেত্রে। আই বনাম টি লেখচিত্রে সমীকরণ দেওয়া আছে। সো বেসিক্যালি এটা হলো আই আর টি এর ইকুয়েশনটা। ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আই অ্যাজ এ ফাংশন অফ টি, আই এর সমীকরণটা দেওয়া আছে তোমাকে। খুব ভালো কথা। তো সমীকরণ দেওয়া থাকলে আবেশ গুণাঙ্কের মান তোমাকে দেওয়া আছে। তোমার কাছে জাস্ট জানতে চাইছে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত। সো এই আবিষ্ট তড়িৎচালক শক্তির যদি রাশিমালা দেখো, আবিষ্ট তড়িৎচালক শক্তির রাশিমালা কিরকম ছিল মনে আছে তোমাদের? ই ইজ ইকুয়াল টু, দুইটা ফর্মুলা আমরা গত ক্লাসে পড়ার কথা। একটা ফর্মুলা ছিল এটা, যে তোমার এল আই ইজ ইকুয়াল টু এন পাই। এটা একটা ফর্মুলা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আজকের ক্লাসেও এটা অনেকবার কাজে লাগবে, অনেকগুলো অঙ্ক আছে। সো ফাইনালি এখান থেকে আসলে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল সমান আমরা পাই যাই হইল গিয়া এন ফাই বাই আই। দিস ইজ সামথিং আমরা গত লেকচারে পড়ার কথা। আই গেস তোমরা হালকা পাতলা একটু হইলেও পড়ছো। এন ফাই বাই আই, এটা আমাদের আজকের ক্লাসে অনেকবার কাজে লাগবে। আর এই ইকুয়েশনটাই যদি আবার ইউজ করি, এখান থেকে ই ইনডিউসড একটা রাশিমালা পাওয়া যায়, মনে আছে কিনা জানি না। ই ইনডিউসড সমান আমরা বলি মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তো এখানে ডি ফাই বাই ডিটিতে ফাই এর মান যদি বসায় দেই, এন ইন্টু আমরা পাই ডিডিটি অফ, চিন্তা করে দেখো তো ফাই সমান কি আসবে, এল আই বাই এন, রাইট? এল আই ডিভাইডেড বাই এন। তোমাদের কি এটা মনে আছে, এই স্বকীয় আবেশ বা তোমার সেলফ ইন্ডাকশন যেটাকে বলি আর কি, এই জিনিসপত্র পুরাটাই কাজ করে কিন্তু একটা এসি সার্কিটের জন্য, যেখানে মানে এসি বলতে আমি বলতেছি যেখানে চেঞ্জ হয়, কারেন্টটা ফিক্সড না। কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, একটা এই ই ইনডিউসড কিন্তু আসবে না, কারণ দিন শেষে কনস্ট্যান্ট কারেন্টের জন্য এটার কোনো ভ্যালু নাই, কারেন্ট চেঞ্জ হইতে হয়। ই ইনডিউসড, ইনডিউসড দিয়ে আবিষ্ট বোঝাচ্ছি আর কি, সমান তাইলে এন এন কাটা চলে যাবে, চলে আসবে মাইনাস এল ডিআই বাই ডিটি। তো সাধারণত যে কারেন্ট পরিবর্তন হয় সেটাকে আমরা ছোট হাতের আই দিয়ে দেখাই, বাট স্টিল এখানে যা আসতেছে তাই দিয়ে দিয়ে দিলাম। পরিবর্তনশীল কারেন্টকে সাধারণত ছোট হাতের আই দিয়ে দেখানো হয়, বিভিন্ন বই বিভিন্ন কনভেনশন মেনটেন করে। তুমি যেটা করতে চাও সেটা করতে পারো, দ্যাটস ফাইন। ওকে, এটা পাইলে তাহলে এখানে আমি জাস্ট মান বসাই দিলেই চলে। তড়িৎচালক শক্তির মান জানতে চাইছে, ইনডিউসড সমান আমরা টুক করে ক্যালকুলেট করে ফেলতে পারি। ই ইনডিউসড ইজ গোয়িং টু বি, তাহলে এল এর মান 0.5 মাইনাস 0.5 ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে একটু চিন্তা করো ডিডিটি অফ কি হবে। আই এর মান তোমাকে দেওয়া আছে টাইমের ফাংশন হিসাবে মাইনাস 2t, বসায় দাও। মাইনাস মাইনাস কাটা চলে যাচ্ছে, 0.5 ইন্টু 2 সমান 1 ভোল্ট, রাইট? দ্যাটস ইউর অ্যান্সার। একেবারে সোজা অঙ্ক, সবাই পারছো আশা করি। এই আজকে এই ক্লাস চ্যাপ্টার শেষ হবে না, এখানে আমাদের এসি কারেন্টের একটা পার্ট আছে। সো এটা, তারপর ট্রান্সফরমার, এই টপিকগুলো বাকি আছে, এগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। আচ্ছা, মোটামুটি ফার্স্ট ক্লাস না করলে আজকের ক্লাসে কি প্রবলেম হবে? একটু তো হবে, কারণ আমরা এখনো ফ্যারাডের ল নিয়ে কথাবার্তা বলতেছি। ফ্যারাডের ল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? উম, আর কি, ওকে, তাহলে চলেন, এটা হয়ে গেল। আমরা আজকের লেকচারে মোস্টলি কথাবার্তা বলবো হইলো গিয়া শুরুতে আবেশহীন কুণ্ডলী নিয়ে। এখন আবেশহীন কুণ্ডলী কি জিনিস ভাই? সোজা সাপটা জিনিস। দেখো আমি দেখাইতেছি। আবেশহীন কুণ্ডলী পুরা ব্যাপারটা হইলো এরকম, কি জানি বলে তোমার,
যে লেটস সে আমার কাছে একটা কুণ্ডলী আছে, প্রথমে তুমি এটা বুঝো যে বেসিক একটা কুণ্ডলী কেমনে আসলে আচরণ করে। সো লেটস সে আমার কাছে এরকম একটা কুণ্ডলী আছে, জাস্ট একেবারেই বেসিক একটা কুণ্ডলী নাও, সরি, ধরো এরকম একটা কুণ্ডলী আমার কাছে আছে যেটার মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো করাইতেছি। তাইলে এটাতে কারেন্ট ফ্লো করলে সেটার মধ্যে দিয়ে কিরকম করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, উই কাইন্ড অফ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্যাট। যে লেটস সে এটার মধ্যে দিয়ে আমি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করাইতেছি, সো কারেন্টের ডিরেকশন গুলো রাফলি একটু একটু করে এঁকে দিতে পারি এখানে, ঠিক আছে। সো এই হইলো গিয়া তোমার কারেন্টের ডিরেকশন, এবং এই যদি কারেন্টের ডিরেকশন হয়, কারেন্টের এই ডিরেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিরকম হয় সেই সংক্রান্ত আইডিয়া আশা করি আমাদের একটু হইলেও আসে, একটু হইলেও থাকা উচিত। সো ওই জিনিসটা আমাদের হালকা পাতলা একটু লাগবে আর কি। আচ্ছা, সো এটা বলতেছিলাম যে একটু আইডিয়া লাগবে, মনে আছে নিশ্চয়ই এভাবে করে গেলে এদিক দিয়ে আসলে ফিল্ড গুলা, মানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয় তার জাস্ট আইডিয়াটা একটু লাগবে। সো এটার কারণে ম্যাগনেটিক ফিল্ড এভাবে করে তৈরি হয়, ডান পাশে যাবে এদিক থেকে এই বরাবর, ভালো করে দেখে নাও। এভাবে করে আমরা দেখাইতে পারি যে এই তাইলে আমাদের ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড। নাইস, ভালো কথা। তার মানে এই সাইডটা হলো সাউথ পোল, এই সাইডটা হবে নর্থ পোল, উই নো দ্যাট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আমরা আবেশহীন কুণ্ডলী বানাইতে চাই। আবেশহীন মানে বলতেছি যে কুণ্ডলীটাতে কোনো আবেশ থাকবে না। এখন কোশ্চেন আসতে পারে কেন আমার আসলে একটা আবেশহীন কুণ্ডলী লাগবে, ঠিক আছে। আহ আবেশহীন কুণ্ডলী কেন লাগবে এটা একটু মাথায় রেখো। এই যে আবেশ যেটা আছে বা আবেশক যেটাকে বলতেছি, আবেশক বা কুণ্ডলী যে জিনিসটা, ঠিক আছে, ইন্ডাক্টর যেটাকে বলি, এরা বর্তনীতে এনার্জি লস করায়, এরা বর্তনীতে তড়িৎ শক্তি লস করে। তড়িৎ শক্তি অপচয় করে, মানে কোনো কাজে আসে না আর কি, ঠিক আছে। সো আমার যদি যদি আমি সামহাও আবেশবিহীন কুণ্ডলী বানাইতে পারি, কারণ কুণ্ডলী দিন শেষে আমার লাগবে, মোটর বানাইতে গেলেই কুণ্ডলী লাগে। সো বর্তনী তড়িৎ শক্তি যেহেতু এরা অপচয় করে, আমার দিন শেষে টার্গেট থাকবে যে সামহাও আবেশের প্রক্রিয়াটা বাদ দিয়ে দেওয়া। সো এইটা বুঝি আমরা। নাও তুমি চিন্তা করো, এক্স্যাক্টলি সেম কুণ্ডলিতে আমি যদি এটা করতাম, জাস্ট কারেন্টের ডিরেকশনটা যদি চেঞ্জ করে দিতাম, ধরো এক্স্যাক্টলি এটা হলো আগের কুণ্ডলিটার সিমিলার একটা কুণ্ডলী, ওকে, সিমিলার, একেবারে সিমিলার একটা কুণ্ডলী, খালি আমি করলাম কি কারেন্টের ডিরেকশনটা দিলাম চেঞ্জ করে, ওকে। সো বেসিক্যালি এবার কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এভাবে করে যাচ্ছে, এভাবে যাচ্ছে এবং এদিক দিয়ে বের হয়ে আসছে। তো দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। এটা যদি হয় তাহলে সেম ভাবেই তুমি আবারও ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাবা এখানে, ওকে। বাট এবার ফিল্ড লাইন্সের ডিরেকশন হবে এদিক বরাবর, জাস্ট উল্টায় যাবে ডিরেকশন গুলা, ঠিক আছে। জাস্ট ডিরেকশন উল্টায় যাবে, এদিকটা হয়ে যাবে এবার নর্থ পোল, এই দিকটা হয়ে যাবে, ওহ এটা কি আঁকলাম, তাড়াতাড়ি, এই এদিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বেরোবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অলওয়েজ ক্লোজড, রাইট? ইচ্ছা মতো যা ইচ্ছা আঁকা যাবে না। তো এই হইল গিয়া তোমার সাউথ পোল আর নর্থ পোলের লোকেশন গুলা। এটা আমরা জানি যে কারেন্টের ফ্লো এর ডিরেকশন যদি তুমি সামহাও উল্টায় দাও, তাহলে ম্যাগনেটিক
ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। আগের ক্লাসের একটু জিনিসপত্র লাগবে, বাট হোল্ড অন, আমি আস্তে আস্তে সবই দেখাবো, সমস্যা নেই। না যদি আমার তাইলে আবেশহীন একটা কুণ্ডলী বানাইতে হয়, হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ, আমি আসলে এরকম একটা কোর নিব প্রথমে, যেটার চারপাশে মানে জড়ানো যায় তারকে, ঠিক আছে, তার জড়ানো যায় এরকম কিছু একটা আমরা নিব। তো নিয়ে একটা তার নিব প্রথমে। দেখো আমি এই দুইটাকে এবার কম্বাইন করে দিতে চাই। এই দুইটার নিট ফিল্ড কত হবে বলতো? এই দুইটার কিন্তু নিট ইফেক্ট 0 হয়, এটা বুঝো কিনা দেখো। দুইটাকে যদি একসাথে করে দাও, নিট ইফেক্ট কিন্তু 0, এইটা বুঝি কিনা। এখন দুইজনের যেহেতু নিট ইফেক্ট 0, তাইলে চিন্তা করে দেখো, আমি যদি এবার একটা কুণ্ডলী এরকম করে চিন্তা করি, যে এমন একটা কুণ্ডলী যেটা এখানে গিয়ে ধরো এভাবে করে লেটস সে জড়াইতেছে, ওকে, দেন এই জায়গা দিয়ে বের হয়ে এইভাবে করে কন্টিনিউয়াসলি জড়াচ্ছে, ওকে। আচ্ছা এইটুক পর্যন্ত এসে ধরো আমার তার শেষ হয়ে গেছিল লেটস সে, বা আর একটু যাই, একটুর জন্য হচ্ছে না, একটুর জন্য, রাইট, ওকে নাও, এবার মেনে নাও যে মোটামুটি হয়েছে, ওকে। দেন আমি বলতেছি যেটা, যে এখান থেকে এইটুক পর্যন্ত আসছিল, নাইস। আসার পরে এবার আমার কাছে মনে হয়েছে যে ওকে, অনেক কাহিনীপত্র হইছে, কিন্তু আমি আসলে চাইতেছি যে তোমার এবার উল্টা দিকে এটারে নিয়ে যাব। সো কাহিনী হবে যেটা, আমি এখানে এসে তারকে এবার উল্টা দিকে নিয়ে গেলাম। সো প্রত্যেকটা পয়েন্টে এবার এটা উল্টা দিকে যাওয়া শুরু করবে, মানে তারকে আবার ঠিক উল্টা পথে ফেরত নিচ্ছি, জাস্ট সেম ভাবে এটাকে ঘুরায় ঘুরায় ফেরত নিয়ে যাচ্ছি। তাইলে এই জায়গায় এসেও এদিকে একটা পথ বের হয়ে যাবে, ওকে। সো এই হইল বেসিক্যালি আমার সার্কিটের অবস্থা। সার্কিট না, বেসিক্যালি বলবো যে কুণ্ডলিটার অবস্থা, আর কি এরকম একটা কুণ্ডলির ব্যবস্থা করছি, যে প্যাচ খেয়ে খেয়ে একটা প্যাচ দিয়ে কারেন্ট যাইতেছে, আর একটা প্যাচ দিয়ে কারেন্ট ব্যাক করে চলে আসতেছে। সো দিস ইজ কাইন্ড ইম্পর্টেন্ট বোঝা। ডান। সো এবার ঘটনা কি ঘটাইতেছি একটু বুঝো। একটা তার দিয়ে কারেন্ট ঢুকতেছে, ভালো করে দেখো, এটা দিয়ে ঢুকতেছে। সো এটাতে কারেন্টের ডিরেকশন যদি তুমি দেখাও, কাইন্ড অফ এভাবে দেখাইতে হবে, অ্যারোগুলা তীর চিহ্ন আশা করি দেখতে পাচ্ছ। লাল কালারের একটু দেখতে অসুবিধা হইতে পারে, বাট আমি আসলে একটা গাঢ় কালার চাইতেছিলাম। এটা দিয়ে এভাবে করে আসতেছে, রাইট। এইখানে যেটা হইতেছে, একটা ট্রানজিশন ঘটবে, তাই না? এখানে একটা ট্রানজিশন ঘটবে, কারেন্ট এভাবে করে ঘোরা শুরু করছে। সো এবার তুমি চিন্তা করো পরেরটাতে কি হবে। পরের বার ব্যাক করে যাচ্ছে সময় এই তারগুলাতে কারেন্ট যাবে উল্টা দিকে। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এই যে কুণ্ডলীটা পাইলা, এই যে কুণ্ডলীটা পাইলা, এই কুণ্ডলীটা এক্স্যাক্টলি হইল গিয়া বাম পাশে যে দুইটা কুণ্ডলী দেখতে পারতেছো তাদের দুইজনের যোগফল। সেম কারেন্ট সেম ভাবে যাচ্ছে, সো নিট ফিল্ড হয়ে যাবে এবার 0। এটা বুঝো কিনা দেখো, এ এইটা আর এইটা দুইটার যোগফল, এটা হলো যাওয়ার গুলা, এটা হলো ব্যাক করে আসার গুলা। ক্লিয়ার সবার কাছে? এটুকু কি বুঝতে অসুবিধা আছে? কারেন্টের ডিরেকশন গুলা দেখতে বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাইলে আমরা সামনে আগায় যাবো, দিস আর ইজি, ঠিক আছে। সো কাহিনী হইল গিয়ে, এই জায়গায় তখন নিট ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি চিন্তা করো, তাহলে বি নিট ইজ ইকুয়াল টু বি ইন আর বি আউট সবকিছু মিলায় আলটিমেটলি হয়ে যাবে 0। তাহলে এটা একটা আবেশহীন কুণ্ডলিতে পরিণত হইল।
ঠিক আছে। সো আবেশহীন কুণ্ডলী কেমনে বানানো যাইতে পারে? আবেশহীন কুণ্ডলী বানাইতে চাইলে তাইলে এরকম দুইটা তারকে পাক দিয়ে একসাথে করে দিতে হবে আর কি। আচ্ছা, নাইস। তাইলে সুন্দর মতো বুঝলাম এটা। এটা বুঝতে আশা করি কারোর খুব একটা অসুবিধা নেই। মাথায় রেখো, জাস্ট ছোট্ট একটা জিনিস লাগে। এবার আমরা চলে যাব হলো পারস্পরিক আবেশে। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি সহজে বুঝাইতে চাই আসলে কি হয়। সো কি বলতেছে, একটা কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে পার্শ্ববর্তী কুণ্ডলীতে তাড়িৎচুম্বকীয় আবেশ ঘটে, তাকে পারস্পরিক আবেশ বলে। সো আমি সহজ কথায় বলতে চাই যে দুইটা কুণ্ডলী থাকবে, ঠিক আছে। সো দুইটা কুণ্ডলী কুণ্ডলী তারপর বলতেছি একটাতে কারেন্ট আছে, একটাতে কারেন্ট আছে মানে কি, একটা কোষ বা উৎস বা ব্যাটারি যুক্ত আছে, উৎস আছে, উৎস আছে, অন্যটাতে নাই। প্রথমটাতে ফ্লাক্সের পরিবর্তন করলে, প্রথমটাতে ফ্লাক্স এর পরিবর্তন করলে, ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্স মানে তো বোঝো এখন, ফ্লাক্সের পরিবর্তন ঘটলে দ্বিতীয় কুণ্ডলীতে দ্বিতীয় কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়, একটা ইএমএফ পাওয়া যায়। এখানে দুইটা জিনিস টার্ম একটু জেনে রাখতে হবে, কারণ এই টার্মগুলো আমরা অনেক বেশি ইউজ করব একটু পরে গিয়েই। সো কি সেই টার্ম? টার্ম হলো এটা, একটাতে কোষ বা উৎস আছে, এই যার সাথে কোষ বা উৎস আছে, উৎসওয়ালা আমার যে কুণ্ডলীটা, সেই কুণ্ডলীটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল অথবা প্রাথমিক বা মুখ্য কুণ্ডলী। প্রাথমিক বলে না, মুখ্য বলে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড দ্য প্রাইমারি কয়েল, বা বাংলায় বললে মুখ্য কুণ্ডলী। আর এই যে দ্বিতীয় কুণ্ডলী যে জিনিসখানা এখানে লেখা আছে, যা লিখলাম, এনাকে বলা হয় হইল গিয়া সেকেন্ডারি কয়েল। নামগুলা মনে রেখো, সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী, ঠিক আছে। নামগুলা একটু কষ্ট করে মনে রাখো। এটাকে আমরা বলি হইল গৌণ কুণ্ডলী। ওকে, দ্যাটস ইট। এইটুক জিনিস মাথার ভিতর থাকলেই কাজ চলে যাবে। আচ্ছা, নাইস। তাইলে মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলী, প্রাইমারি, সেকেন্ডারি সব বুঝলাম। আমি জাস্ট একটু দেখাইতে চাই যে ঘটনা আসলে কি ঘটতেছে। সো এইবার আমাদের অ্যাকচুয়ালি একটু সার্কিট নিয়ে কথাবার্তা বলতে হবে। সো সার্কিট নিয়ে যদি কথাবার্তা বলি, পুরো জিনিসটা হলো এটা যে লেটস সে আমার এখানে একটা এসি সোর্স আছে, মাথায় রেখো এসি সোর্স দিয়ে এই সব কিছু দেখানো উচিত। ডিসিতে তো আসলে তড়িৎ প্রবাহ পরিবর্তনই হয় না। তড়িৎ প্রবাহ পরিবর্তন না হলে ফ্লাক্সেরও পরিবর্তন হবে না, আর ফ্লাক্সের পরিবর্তন না হইলে তোমার কি জানি বলে তড়িৎ চালক বল আবিষ্ট হওয়ার কোনো কোশ্চেনই আসে না, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এটা বুঝবা আর কি। আচ্ছা, সো গেল। এক সেকেন্ড।
ওকে, সো তাহলে বলতেছিলাম, সরি। তো কাহিনী হইলো, আমরা এখানে কোনো রেজিস্টার ফেজিস্টার রাখতেছি না, একটু মাথায় রেখো। মানে কোনো রোদ তো দেখে দেখাচ্ছি না, বিকজ এটা উদাই গ্যাঞ্জাম বাড়াচ্ছে, দরকার নেই তো। তাহলে আপাতত আমাদের এখানে দরকার হইলো কুণ্ডলী। তাহলে ধরো এখানে আমাদের কাছে কুণ্ডলী আছে, ওকে, এরকম করে কুণ্ডলী দেওয়া আছে। এবং আই গেস মোটামুটি এই কুণ্ডলী কি মিন করে বা এই ছবি কি মিন করে এটা নিশ্চয়ই তোমাদেরকে আলাদা করে এক্সপ্লেন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড এই যে এটা আসলে কিভাবে ঘুরতেছে, এই ছবি দেখেই তোমরা ক্লিয়ারলি বুঝে যাওয়ার কথা। সো এরকম ধরো এটার পাশে আমরা আরো একটা কুণ্ডলী এনে দাঁড় করাইলাম, ঠিক আছে? এরকম ধরো আর একটা কুণ্ডলী এনে দাঁড় করাইলাম। অবশ্যই ওই কুণ্ডলীতে নাম্বার অফ টার্নস বা এইসব জিনিসপত্র ডিফারেন্ট হবে, আই ডোন্ট নো কত, বাট নাম্বারস আর ডিফারেন্ট, রাইট? নাম্বারস ইউজুয়ালি আর ডিফারেন্ট। সো সেকেন্ড কুণ্ডলীতে আমরা বলছিলাম কি, একটাতে উৎস থাকবে আর একটাতে তাইলে উৎস থাকবে না, কিন্তু সেকেন্ডারি কুণ্ডলীতে একটা কারেন্ট ফ্লো হবে। তো যদি কোথাও কারেন্ট ফ্লো হয় ভাই, সেই কারেন্ট আমরা মেজার করার জন্য কিংবা কারেন্ট যে ফ্লো হইতেছে সেটা বোঝার জন্য আসলে কি ইউজ করি বলতো? কারেন্ট ফ্লো হইলে সেটা বোঝার জন্য আমরা একটা মেশিন ইউজ করি, এটাকে একটা নামও দেওয়া হয়েছিল, তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ পড়ার সময় আসলে দেখছিলে, এটাকে অ্যামিটার বলে। চেনা চেনা লাগে? অ্যামিটার বলে। ইদার এভাবে দেখাইতে পারো, অথবা এরকম একটা তীর চিহ্ন দিয়ে গ্যালভানোমিটার বুঝাইতে পারো যে আমি আসলে এইখানে মাপতে চাচ্ছি কারেন্ট ফ্লো হবে একটা অ্যামিটার, অথবা এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়, দুইটাই কিন্তু অ্যাকসেপ্টেবল। বোথ অফ দেম আর অ্যাকসেপ্টেবল। নেক্সট অ্যাকসেপ্টেবল থিং তোমার যেটা লাগবে সেটা হলো এখানে তাহলে ফ্লাক্স প্রডিউস হচ্ছে, ঠিক আছে? এন্ড এইটা এইটা বোঝাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ফ্লাক্স দুইজনের মধ্যে দিয়েই আসলে কাট করতেছে, এবং এই জিনিসটা ভালো মতো একেবারে ক্লিয়ারলি বোঝা জরুরি। তাহলে ফ্লাক্স তৈরি হচ্ছে প্রথমটাতে, ভালো করে বুঝো কার ফ্লাক্স এগুলা। কারেন্ট আছে ভাই এটাতে, এই ভদ্রলোকের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে এদিকে, ঠিক আছে? এই ভদ্রলোকের মধ্যে দিয়ে এদিকে কারেন্ট ফ্লো হইতেছে, এই কারেন্টের কারণেই তুমি আসলে এখানে একটা ফ্লাক্স পাইতেছো। তাইলে এটা I1। এবং ভালো করে বুঝছো, সোর্স যার সাথে আছে তাকে আমরা বলছি মুখ্য বা প্রাইমারি, বা কি জানি বলে, 1 দিয়ে তাইলে দেখাবো তাকে। তাহলে এটার মধ্যে কারেন্ট আছে, এই কারেন্টের কারণে এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, খুবই ভালো কথা। তো সেই ফ্লাক্স যে তৈরি হচ্ছে, এই ফ্লাক্সের ডিরেকশনও আমরা বাইর করতে পারবো, বাট আপাতত দরকার যেটা এটা বোঝা যে এখানে তো আর আসলে খালি একটা দাগ তৈরি হয় ব্যাপারটা তা না। আমি একটু সময় নিয়ে ছবিটা আঁকবো, এই ছবিটা ভালো মতো বুঝলে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যায়, ওকে? যে কারণে আমি আসলে এই ছবিটা একটু সময় নিয়ে আঁকবো, যাতে ক্লিয়ার ভিশন পাওয়া যায় আর কি। এই মোটামুটি জাস্ট একটু আহ ভালো মতো আইডিয়া পাওয়া দরকার। সো এরকম করে অনেক অনেক ফ্লাক্স অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে প্রডিউস হবে। সো চাইলে তুমি আসলে আরো অনেক দেখাইতে পারো। হুম, এটাকে আবার নিচে নিয়ে এভাবে দেখাইতে পারি। শিট, কি দিলাম, ওকে, এরকম করে দেখাইলাম যে ফ্লাক্স ধরো হয়তো এটার ধারে কাছে কোথাও একটা দিয়ে যাবে, আমি হয়তো জানবো হয়তো জানবো না, বাট মোদ্দা কথা মোটামুটি আইডিয়া বোঝাটা জরুরি আসলে কি হইতেছে। নাও দ্য থিং ইজ, এইখানে দেখো এইটুকু ছাড়াও আরো কিন্তু ফ্লাক্স আছে যেটা হয়তো সেকেন্ডারি কয়েলে ঢুকতেছে না, ঠিক আছে? হইতেই পারে না এরকম ফ্লাক্স আছে, এরকম ফ্লাক্স থাকতেই পারে যে ফ্লাক্স আসলে সেকেন্ডারি কয়েলে বা গৌণকুণ্ডলিতে ঢুকতেছেই না, সামথিং লাইক দিস। আরে কি হয়েছে বুঝলাম না, পেন কেন এরকম বিট্রে করতেছে আমার সাথে? ওকে, এই ধরো একটা ফ্লাক্স, ওকে। সো এবার আমি আসলে যেটা বলতে চাইতেছি সেই জায়গায় ফেরত যাই আবার।
একটু ছবিটাকে বাস্তবসম্মত করে দেই। ছবিটা একটু সময় নিয়ে আঁকলাম, আই গেস তোমরা বুঝতে পারছো আসলে ছবির মাহাত্ম্য কি, ছবির মধ্যে কি ইন্ডিকেট করা হচ্ছে। And if you can understand that, that is the success. এই তো ওকে, এবার দেখো ছবিটা আরো বেশি সেন্স মেক করতেছে। এখন আমি যেটা বলতে চাইতেছি যে আমার এখানে এই প্রথমটার মধ্যে ফ্লাক্স গুলা তৈরি হচ্ছিল, ভালো করে দেখো, প্রথমটার মধ্যে ফ্লাক্স গুলা তৈরি হচ্ছিল এন্ড এটা গিয়ে সেকেন্ডটার মধ্যে কাট করতেছে। ফ্লাক্সের ডিরেকশন গুলা কিন্তু একটু দেওয়া হয় নাই, ফ্লাক্সের ডিরেকশন গুলা কারেক্টলি দিতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সো কারেন্ট যেহেতু এভাবে করে ঘুরতেছে নিচের দিকে যাবে, দ্যাট মিনস এখানে সব কয়টা ফ্লাক্সের ডিরেকশন আসলে এই টাইপের, এই এই মানে সব ভিতরে এসে ঢুকতেছে, দেন এখানে তাইলে হবে বাইরের দিকে। এই এই জায়গায় তাইলে আবার যেহেতু ফ্লাক্স কন্টিনিউয়াসই সুতরাং এভাবে করে যাবে, এন্ড দেন এখানে তাইলে এভাবে বেরোবে, 1 2 এন্ড দেন দিস ইজ 3। স্বাভাবিকভাবে বাকিগুলোও তুমি দেখাই দিতে পারো, এখানেও তাইলে এভাবে এসে ঢুকতেছে এই, আর এখান দিয়ে বেরোচ্ছিল, তাই তো। সো দিস ইজ দ্য ডিরেকশনস ফর ফ্লাক্স। তাইলে ওইখানে যদি এই ফ্লাক্সটা এবার চেঞ্জ হয় না, আমি ঘটনা প্রবাহ অনুযায়ী আগাই, যে লেটসে আমার আই1 পরিবর্তন হইল, আই1 পরিবর্তন হইলে রাফলি দেখো একটু একটু করে লিখতে পারি যে ওকে, যদি আই1 পরিবর্তিত হয়, দেখো একটু, আই1 পরিবর্তন হলে সোজা হিসাবে এই যে দুইজনের মধ্যে যেটুকু ফ্লাক্স কমন আছে, একটু ভালো করে বুঝো, যেটুকু ফ্লাক্স দুইজনের মধ্যে কমন আছে সেটাকে আমরা বলতেছি হইলো ফাই এম, উভয়ের মধ্যে কমন ফ্লাক্স, মিউচুয়াল ফ্লাক্স। ক্লিয়ার? সো এটা হলো মিউচুয়াল ফ্লাক্স। তাহলে আই1 যদি পরিবর্তন হয়, দ্যাট মিনস ফাই এমটা পরিবর্তন হবে, ফাই এম, এটা ফাই এম কে পরিবর্তন করবে। নাও এবার ফাই এম যদি পরিবর্তন হয়, এবার তুমি তার কনসিকুয়েন্সেস চিন্তা করো। ফাই এম যদি পরিবর্তন হয়, সরি, ফাই এম পরিবর্তন হওয়ার মানে কি? দিস উইল ট্রিগার, দেখো এখানে তাহলে এই সেকেন্ডারি যে সার্কিটটা আছে, সেকেন্ডারি বা গৌণ যেটা আছে, এটার ভিতরের ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এটার মধ্যে ফ্লাক্স কি ফাই এম। সো কোন একটা কুণ্ডলীর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হইলে কি হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয়। সো সোজা হিসাবে সেকেন্ডারি কয়েলে, সেকেন্ডারি কয়েলে ইএমএফ আবিষ্ট হবে। সো এটাই কিন্তু আমি একটু আগে লিখছিলাম। চিন্তা করে দেখো, একটাতে হইলো কারেন্ট চেঞ্জ করছো, এটা দ্বিতীয়টার মধ্যে একটা কারেন্ট সৃষ্টি করতেছে, ইএমএফ আবিষ্ট হবে। ওকে, সেকেন্ডারি কয়েলে তাইলে ইএমএফ আবিষ্ট হবে। সো দ্যাটস দ্য কেস, আর কিছুই না। আমরা এইটুকু জিনিস নিয়েই কথাবার্তা বলতেছিলাম ভাই। এবং কে প্রাইমারি কে সেকেন্ডারি আশা করি না দেখাইলেও চলবে, এটা প্রাইমারি এবং এটা তাইলে সেকেন্ডারি, এবং যেহেতু এখানে একটা ইএমএফ আবিষ্ট হচ্ছে এটার দুই মাথার মধ্যে, সুতরাং এখানে একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? সো এটার মধ্যে কারেন্ট কিভাবে করে ফ্লো হইলে পরে তুমি আসলে এই ই পাবা, এই বরাবর যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো এর ডিরেকশন কেমনে বাইর করে এই জিনিস তোমরা খুব ভালো মতো শিখে আসছো, খুব ভালো মতো এই চ্যাপ্টারের শুরুতে দেখানো হয়েছে যে কারেন্ট ফ্লো এর ডিরেকশন কিভাবে সৃষ্টি হয়েছে। সো এই আই2 যেটা লিখলাম, এটাই তাইলে আমার আবিষ্ট তড়িৎ চালক, সরি আবিষ্ট তড়িৎ প্রবাহ। সো আবিষ্ট
প্রবাহ, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটা হলো এই I2। ক্লিয়ার? আবিষ্ট তড়িৎ প্রবাহ হইলো এই I2টা। ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন আছে? এনিথিং? এই পুরো জিনিসটা নিয়ে কেন এটাকে আবিষ্ট বলতেছি, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? তার কারণ হইল গিয়ে এটা প্রথমটার কারণে সেকেন্ডটার মধ্যে আবিষ্ট হয়েছে, রাইট? প্রথমটাতে যে পরিমাণ কারেন্ট ছিল সেটা হইলো চেঞ্জ হয়ে দ্বিতীয়টার মধ্যে ফ্লাক্সের চেঞ্জ ঘটাইছে, সেই ফ্লাক্সের চেঞ্জের কারণে I2 আবিষ্ট হয়েছে। দ্যাটস ইট। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, এবার তাইলে আমরা পরের স্লাইডে একটু টুকটাক ক্যালকুলেশন শিখতে চাই। যে ধরো আমি বললাম যে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলিতে বললাম সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা আরে কি রে, সো সেকেন্ডারি কয়েল এ লেটস আমি বললাম পাক সংখ্যা N2, এটা তো সেকেন্ডারি সেকেন্ড, সো লেটস সে এটাকে আমি বললাম N2। তাহলে এটা যদি N2 হয় সেকেন্ডারিতে, তাহলে আমি দেখো তো বলতে পারবো না যে তাহলে মোট ফ্লাক্স যেটা হবে, তাহলে এই N2-র সাথে φm কে গুণ করলে পাবো মোট ফ্লাক্স, সেকেন্ডারি কয়েলের মোট ফ্লাক্স। দিস শুড বি দিস থিং, যেহেতু N2 তো ফিক্সড, φm হইল গিয়া তোমার মিউচুয়াল ফ্লাক্সটা, দিস থিং ডিপেন্ডস অন I1। এটা I1 এর উপর ডিপেন্ড করে, কারণ কি এই ভদ্রলোকই তো φm কে কন্ট্রোল করতেছে, রাইট? এই ভদ্রলোকই φm কে কন্ট্রোল করতেছে। তাইলে আমি এখান থেকে বলতে পারবো যে ওকে, দেন এই N2 into φm is going to be some constant m into আরে কি রে I1। তাইলে একটু মাথার মধ্যে ঢুকায় নিও, এই যে সাম কনস্ট্যান্ট যেটা এখানে আনা হয়েছে, এই ভদ্রলোকের একটা সুন্দর নাম আছে, এনাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আমরা অলরেডি পারস্পরিক আবেশ কি দেখে ফেলছি। পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এটাকে আমরা ইংলিশে বলি হইল মিউচুয়াল ইন্ডাকটেন্স। নামটা মনে রাখো, মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন এটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা। সো এই যদি হয় মোটামুটি কথা, তাহলে এবার চিন্তা করে দেখো তো, আবিষ্ট তড়িৎচালক বল আমরা বাইর করতে পারি না? তাইলে আমরা বলতে পারবো আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট ইএমএফ সেকেন্ডারি কুণ্ডলিতে, রাইট? এটা গৌণ কুণ্ডলিতে কি পরিমাণ ইএমএফ আবিষ্ট হইতেছে। সো এটাকে আমরা E2 দিয়ে দেখাবো, ভালো করে বুঝছো, E2 দিয়ে দেখাবো। এন্ড দিস থিং ইজ গোয়িং টু বি মাইনাস N2 ইন্টু গৌণকুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হার। গৌণকুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হার, এই ইকুয়েশন থেকে যদি নিয়ে মান বসায় দেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। এই ডেরাইভেশনটা একটু আগে দেখাইছি তোমাদেরকে, সো ইট শুড বি প্রিটি ইজি টু ইউ নাও। φm সমান এখান থেকে যদি নিয়ে বসাই m ইন্টু I1, ভালো করে মাথায় রেখো এখানে সাবস্ক্রিপ্ট গুলা ম্যাটার করে। 1 এর কারণে কিন্তু 2 তে এটা তৈরি হচ্ছে। I1 ডিভাইডেড বাই হইল গিয়া তোমার N2। সাবস্ক্রিপ্ট গুলা খুবই খুবই ম্যাটার করে। তাহলে N2 কাটা চলে গেলে তোমার দিন শেষে এরকম কিছু একটা বাকি থাকবে, যে E2 হবে হইলো মাইনাস M DI1। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, DI1 বাই DT। ঠিক আছে, দ্যাটস দ্য ইকুয়েশন ইউ নিড। আমরা স্বকীয় আবেশের জন্য এরকম একটা ফর্মুলা পাইছিলাম,
পারস্পরিক আবেশের জন্য এরকম একটা ফর্মুলা পাইলাম। স্বকীয় আবেশে থাকতো নিজের কারেন্ট, পারস্পরিক আবেশে থাকে হইলো অন্য বর্তনীর কারেন্ট বা অন্য কুণ্ডলিটার কারেন্ট। 2 এর ক্ষেত্রে 1 বসবে, 1 এর ক্ষেত্রে 2 বসবে। দ্যাট ব্রিংস মি টু মাই নেক্সট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমাকে একটা জিনিস বলো তো, তাহলে এই পারস্পরিক আবেশের কাহিনী যখন চলে, এখানে কি স্বকীয় আবেশের ঘটনাপত্র ঘটে নাকি এগুলো আসলে ঘটে না? তাইলে আমাকে এটা বলো তো, একটা কোয়েশ্চেন আর কি। তো একটা কোয়েশ্চেন, কুইক কোয়েশ্চেন, আমি আসলে লাল কালার দিয়ে এটা লিখতে চাই। কোয়েশ্চেন, এখানে কি স্বকীয় আবেশ ঘটে? স্বকীয় আবেশ তোমাদের কি মনে হয় এখানে কি স্বকীয় আবেশ ঘটে নাকি ঘটে না? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, স্বকীয় আবেশ কি ঘটে নাকি ঘটে না? হ্যাঁ, আমাদের ব্রেক দিব একটু, জাস্ট এই কথাগুলো বলি। ঘটে নাকি ঘটে না বলেন? কি ঘটবে নাকি ঘটবে না? চিন্তা করেন তো, এটা এখানে থাকা না থাকার উপর কি তার নিজের ফ্লাক্সটা নিজের আবিষ্ট করার কিচ্ছু ডিপেন্ড করে? কেউ বলছে এরকম যে পাশে একটা কুণ্ডলী রাখলে নিজেকে নিজে আবিষ্ট করতে পারবে না? কমন সেন্স খাটাও। তার নিজের ফ্লাক্স নিজের মধ্যে দিয়ে যাচ্ছে, কারেন্ট যদি চেঞ্জ হয় ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হইলে এটাও তো একটা কুণ্ডলী ভাই, ফ্যারাডের ল কি এখানে খাটবে না? কমন সেন্স কি বলে তোমাকে? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো। নিজের ফ্লাক্স নিজের মধ্যে দিয়ে যাচ্ছে, কুণ্ডলীর মধ্যে ফ্লাক্সের মান চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের মান যদি চেঞ্জ হয় তাহলে ফ্যারাডে বলছে তড়িৎচালক বল আবিষ্ট হবে। সো পাশে একটা কুণ্ডলী রাখলে কি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে? হচ্ছে না। সুতরাং উত্তর হইল গিয়ে একেবারে সুন্দর মতো লিখবা, বড় বড় করে, ইয়েস, এটা এখনো ঘটে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই ঘটে। লাস্ট আর একটা কোশ্চেন, চিন্তা করে বলো তো, এটা একটু ট্রিকি, এটা একটু ট্রিকি। আমার একটা জিনিস বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো ভাই। I1 চেঞ্জ হচ্ছিল, স্টেপ বাই স্টেপ যাই। I1 চেঞ্জ হচ্ছিল, এটা ফ্লাক্সকে চেঞ্জ করে এখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি করছে, E2 সৃষ্টি করছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারবো প্রথম কুণ্ডলীর কারেন্ট দ্বিতীয় কুণ্ডলীতে একটা ইএমএফ আবিষ্ট করছে। চিন্তা করে আমাকে বলেন তো, এই আবিষ্ট প্রবাহটা তাইলে কি প্রথম কুণ্ডলীকে আবিষ্ট করতে পারবে নাকি পারবে না? জাস্ট উল্টাটা চিন্তা করো, যে অলরেডি এখানে এখন একটা কারেন্ট তাইলে তৈরি হয়ে গেছে। এবার এই কারেন্টও তো একটা কারেন্ট, এটাও এটার মধ্যে দিয়ে ফ্লো করতেছে, এটার একটা ফ্লাক্সের পোর্শন প্রথমটা দিয়ে যাইতেছে। এবার তাইলে আমারে বলেন, এই আবিষ্ট প্রবাহটা দেখো, এ নিজেই আবিষ্ট, আবিষ্ট প্রবাহটা কি প্রথম প্রাথমিক কুণ্ডলীকে আবার আবিষ্ট করতে পারবে কিনা? এটা তোমার কি মনে হয় বলো তো? ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমার বল, যে প্রথমটা দ্বিতীয়টারে আবিষ্ট করে একটা প্রবাহ বানাইছে, ফাইন, ডান। এবার এই আবিষ্ট প্রবাহটা সিমিলার প্রবাহই তো, দুইটা সাইড দেখো সিমেট্রিক টাইপের জিনিসপত্র, খালি এখানে সোর্স আছে ওইখানে নাই, বাট এটাতে একটা প্রবাহ আছে। এই প্রবাহটা কি প্রাথমিক কুণ্ডলীকে আবিষ্ট করতে পারবে নাকি পারবে না? अगेन ফ্যারাডের ল, চিন্তা করো, কারেন্ট আছে, ফ্লাক্স আছে, কুণ্ডলী আছে, কেন করবে না? চিন্তা করে বলেন তো, কারেন্ট আছে, ফ্লাক্স আছে, চেঞ্জ হইতেছে, কুণ্ডলী আছে, খাটবে না কেন? আমার গিভ মি ওয়ান সিম্পল লজিক যে কেন খাটবে না। কোনো কারণ আছে? কোনো কারণ নাই, সুতরাং অবশ্যই খাটবে। এটা মাথায় রেখো। তাইলে अगेन দ্য নেক্সট কোয়েশ্চেন, এগুলা একটু হায়ার অর্ডার জিনিসপত্র যেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি না আসলে। সো কোয়েশ্চেন, দ্বিতীয় কুণ্ডলীর আবিষ্ট প্রবাহ প্রবাহ I2 কি প্রথম কুণ্ডলীতে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? মুখ্য কুণ্ডলীকে
আবেশ সৃষ্টি করবে। আর জায়গায় তো নাই লিখার। আবেশ সৃষ্টি করে। উত্তর এখানেও একেবারে গলা ফাটায় বলবা ইয়েস, করে। বাট এই ঘটনাপত্র নিয়ে আমরা কথাবার্তা বলি না। বোথ কেসে আনসার কিন্তু ইয়েস, বাট এই জিনিসপত্র নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলি না আমাদের লেভেলে। ভাই যা পড়ছি ওটুকি এনাফ, এটা জাস্ট জাইনে রাখার জন্য জাইনে রাখলা। যদি কখনো এমসিকিউতে আসে দেন তুমি বলতে পারবা। বা এই কোশ্চেন গুলো আমি যখন পড়াশোনা করতাম তখন আমার মাথায় আসছিল, কিন্তু আমি কোথাও আনসার পাইতেছিলাম না। পরবর্তীতে পড়াশোনা করতে গিয়ে পাইছি। বাট দিস ইজ মাথায় রাখো, হ্যাঁ। আচ্ছা, তাইলে পারলাম আমরা, কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন। খুবই সুন্দর কথা। তাহলে সামনের দিকে যাই। এগুলা হয়ে গেছে, অনেক কিছু পড়ছি। আহ, একটা অঙ্ক করে আমি নামাজের ব্রেক দিয়ে দিব, বাট তার আগে ডেফিনেশন দুইটা একটু দেখে নিই। পারস্পরিক আবেশ গুণাঙ্কের ডেফিনেশন কেমনে দিছে। প্রথম ডেফিনেশনটা দেয় হইলো গিয়া তোমার আবিষ্ট তড়িৎচালক বলের পয়েন্ট অফ ভিউ থেকে। সো এখানে ইউজ করছে হইলো আবিষ্ট তড়িৎচালক শক্তি, একটু মাথায় রেখো। আবিষ্ট তড়িৎচালক শক্তির পয়েন্ট অফ ভিউ থেকে এই ডেফিনেশন দিছে। আর এখানে হইলো গিয়া চৌম্বক ফ্লাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বেসিক্যালি এই ডেফিনেশনটা দিছে। ঠিক আছে, দুইটা ডেফিনেশনের মেইন পয়েন্ট দুইটা বুঝো, যে আসলে কেন দুইটা ডেফিনেশন দিছে দুইটা আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, প্রথম ডেফিনেশনটা তড়িৎচালক বলের, পরেরটা চুম্বক ফ্লাক্সের। কিভাবে? সিম্পল ওয়েতে জাস্ট চিন্তা করতে পারো যে তোমার এখানে ই ইনডিউসড ইজ ইকুয়াল টু, তুমি জানো কি, জাস্ট এম di1 ডিভাইডেড বাই ডিটি। এবং এটাকেও আসলে ই ইনডিউসড বললে একটু সমস্যা, আমরা এটাকে ই2 বলতে চাই, দ্বিতীয় কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে এখান থেকে দেখো এম এর ডেফিনেশন যদি আমরা দেই, what do we get? m is equal to basically e2 divided by di1 by dt. So basically একক পরিমাণ যদি প্রবাহের পরিবর্তনের হার যদি একক হয়, একক হারে যদি প্রবাহ পরিবর্তিত হয়, তাহলে তার ফলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হয় দ্বিতীয় বা গৌণকুণ্ডলিতে, সেটাকেই বলতেছে হইল গিয়া তোমার পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আর ফ্লাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো, এই জিনিস দাঁড়াচ্ছে এরকম, আমরা বলছিলাম কি n2 phi m is equal to m i1। তাইলে এখানে বলতে পারতেছি কি যে প্রথম কুণ্ডলিতে যদি, প্রাইমারি কুণ্ডলিতে যদি একক পরিমাণ প্রবাহ হয়, তার ফলে দ্বিতীয় কুণ্ডলিতে মোট যে ফ্লাক্স সৃষ্টি হয় phi m divided by i1. Okay, that's it. So m is equal to n2 phi m divided by i1, that's it. So এই জিনিসই যে একক পরিমাণ তড়িৎ প্রবাহ হলে, যে পরিমাণ মোট ফ্লাক্স থাকে, যে পরিমাণ মোট ফ্লাক্স অতিক্রম করতেছে। সো একটু মাথায় রেখো, এটা হলো গৌণকুণ্ডলিতে মোট ফ্লাক্স। এই n2 phi m এর যে গুণফল, n2 phi m গৌণকুণ্ডলিতে মোট ফ্লাক্স। মোট ফ্লাক্স মাথায় রাখবা। আই দিয়ে নরমালি আমরা যেটা দেখাই, ফাই ইজ বেসিক্যালি ফ্লাক্স পার টার্ন, প্রতি পাকে ফ্লাক্স কতটুকু, মাথায় রাখো। আমরা নরমালি আমাদের এখানে ফাই বলতে ফ্লাক্স বলে ফেলি, বাট
প্রিসাইজলি বললে ফ্লাক্স পার টার্ন, প্রতি টার্ন বা প্রতি পাকে কি পরিমাণ ফ্লাক্স আবিষ্ট হচ্ছে। ঠিক আছে, আর এখানে জাস্ট মানটা নিছি, যদি কারোর কনফিউশন থেকে থাকে, যে কে জানি মেসেজ দিছো দেখলাম, আমি নামটা পড়ি নাই, সরি। সো বেসিক্যালি এখানে আসলে আমরা মডুলাস নিয়ে কথাবার্তা বলতেছি। কে জানি জিজ্ঞেস করছিল, রিয়াদ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই মাইনাস আছে। ঠিক আছে, আর প্যারালাল টেক্সট শুড বি এনাফ। ঠিক আছে, প্যারালাল টেক্সট দিয়ে আমরা আরামসে আসলে সবকিছু কভার করতে পারার কথা। আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক করে তারপর আমরা ব্রেকে চলে যাব। যদি কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সুষমভাবে 0.05 সেকেন্ডে 5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ারে আনা হয়, তাইলে তাতে 20 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? তাহলে যদি কোনো কুণ্ডলিতে যেটা লেখা হয়েছে, এই কোনো কুণ্ডলী যেটা আছে এটা তার মানে হইলো গিয়ে মুখ্য কুণ্ডলী, এটা তো বোঝা যাচ্ছে। এটা নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? এটা তার মানে হইলো আমাদের প্রাইমারি কয়েল, রাইট? দিস ইজ দ্য প্রাইমারি কয়েল। সো এই এটা যদি প্রাইমারি কয়েল হয় আর গৌণকুণ্ডলিতে 20 ভোল্ট আবিষ্ট হয়েছে, তাইলে গৌণকুণ্ডলিতে আবিষ্ট ভোল্টেজ E2 ইজ ইকুয়াল টু মাইনাস এম DI1, প্রথম প্রাথমিক কুণ্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। মান বসায় দাও। বলছে 20 ভোল্ট আবিষ্ট হয়, খুবই ভালো কথা। মাইনাস এম ইন্টু 0.05 সেকেন্ডে 5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ারে আসছে, সো 2 মাইনাস 5 হবে, আর এই জায়গায় হয়ে যাবে বেসিক্যালি 2 এম্পিয়ারে 0.05 সেকেন্ডে। আচ্ছা, একটু ঠিকঠাক করে আসলে এই ইকুয়েশনটাকে যদি লিখো, এটা আসলে ডিআই বাই ডিটিতে এই মান বসানোটা কেমন কেমন দেখায়। বেসিক্যালি আমরা যে ফরম্যাটটা ইউজ করতেছি, দিস ইজ এটা, E2 ইজ ইকুয়াল টু মাইনাস এম ডেল্টা I1 ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাই ইউজ করতেছি। কথা কি বুঝতে পারছো? জাস্ট এইটুকু জিনিস, ও নিয়ে কোনো সমস্যা নেই, সলভ করলে আনসার তো বাইর হবে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। এম এর মান কত বাইর হয় বলো তো? 1/15 বা এরকম কিছু কি, আমার এক্স্যাক্টলি মনে নেই। 1/3, ওকে ওকে, হ্যাঁ। সো আনসার আসবে 1/3 হেনরি। মাথায় রেখো, এই এইচ দিয়ে আমরা হেনরি বুঝাই। ঠিক আছে, দিস এইচ থিং স্ট্যান্ডস ফর হেনরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা পারা গেল 1/3 হেনরি। দ্যাটস ইট, এইটুকুই তোমার আনসার, এর বাইরে আর কিছু লাগবে না। তাহলে মোটামুটি আমরা এটা করতে পারলাম। আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাব, ব্রেক থেকে এসে বাকি জিনিসপত্র পড়াশোনা করব না, আমাদের খুব বেশি আসলে বাকি নেই, আমরা জাস্ট কয়েকটা অঙ্ক করব। একটা বেশ লম্বা এবং ট্রিকি অঙ্ক আছে, বাকি সবই খুব সোজা সোজা। ঠিক আছে, সো আমরা রিজিউম করব আবার ধরো 5:40-এ। ঠিক আছে, রিজিউম করবো 5:40 PM এ। ততক্ষণ পর্যন্ত যারা যারা নামাজে যাবা নামাজে চলে যাও, নামাজে না গেলে জাস্ট রেস্ট নিতে পারো। ঠিক আছে, ওকে, গ্রেট, তাহলে পারা গেল।
তাহলে শেষ করে ফেলি আমরা দ্রুত। আচ্ছা, সো নেক্সট প্রবলেম বলছে কি পরস্পরের কাছাকাছি দুইটা কুণ্ডলী এ আর বি এর পাক সংখ্যা 500 আর 1000। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি, দেখো আমরা একটু নাম দিয়ে দিয়ে অঙ্ক করলে সুবিধা। এটাকে নাম দিয়ে দিলাম এন এ, কারণ এটা এ এর সাথে রিলেটেড, দুইটা কুণ্ডলী যেহেতু বলছে, এটাকে নাম দিয়ে দিলাম এন বি। তাহলে এবার তাকাও, বলছে কুণ্ডলী এ দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এ কুণ্ডলীতে তোমার 4 × 10⁻⁻⁴ ফ্লাক্স ক্রিয়েট হয়। বি কুণ্ডলীতে হইলে এই ফ্লাক্সটাই হয় ফাই বি, নাম দিলাম। ফ্লাক্সের পরিমাণ 1.5 × 10⁻⁴ ওয়েবার। তাহলে এ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বাইর করতে বলছে। এ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, গ্রেট। তাহলে দেখো তো, আমরা লিখতে পারবো না স্বকীয় আবেশ গুণাঙ্ক? এল এ ক্যান বি রিটেন এজ এন এ ফাই এ ডিভাইডেড বাই আই এ। মানগুলা বসায় দাও তো, সব কয়টার মান কত কত আসলে। ফাই এ এর মান হলো 4 × 10⁻⁻⁴ -3, সরি না সরি -4 -4। এটার মান হলো 500, রাইট? এটাতে বসবে তাইলে 500 এন্ড আই এ সমান বলা হয়েছে 3 অ্যাম্পিয়ার। খুবই ভালো কথা, সবকিছু বসায় দিলে তাইলে এখান থেকে মান চলে আসবে। কত চিন্তা করে বলো তো, 5 4 5 20, 2/3 কি জানি না, 500 × 4 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 3, 1/15, সরি 1/15 হেনরি। ডান। এবার চলে যাও 2 নাম্বারটাতে। 2 নাম্বারটাতে তাইলে কি বলছে? 2 নাম্বারটাতে বলছে বি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাইলে কুণ্ডলী বি এর তো হয় না, পুরাটারই আসলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। দ্যাট ইউ ক্যান রাইট অ্যাজ এন বি ফাই এম বা ফাই বি লিখতে পারো, দ্যাট ইজ ফাইন। ফাই বি ইজ ইকুয়াল টু ফাই এম, আসলে মিউচুয়াল যতটুকু আছে, ডিভাইডেড বাই হইল গিয়া তোমার আই ওয়ান, মানে আই এ হবে আসলে। তাহলে একটু যদি বসায় দাও, ক্যালকুলেট করলে কত আসে বলো তো। সেম আবার আগের মতোই মান বসায় দাও। ফাই বি হইল 1.5 × 10⁻⁻⁴ ওয়েবারে। এন বি এর মান বলছে 1000, আর আই এ তো বলাই আছে 3 অ্যাম্পিয়ার। তাহলে কত হয়? 1000 1.5 -4/3, আনসার আসে 0.05। তাহলে আনসার আসছে 0.05, 0.05 হেনরি। নাইস। এটা হয়ে গেল। ফাইনালি রইল বাকি তাইলে হারাধনের সবগুলা ছেলের মধ্যে একটি ছেলে। এতে প্রবাহ মাত্রা 0.5 সেকেন্ডে থেমে গেলে, তাইলে বেসিক্যালি আমাকে বলতেছে ডেল্টা টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ডে প্রবাহ 3 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হয়। ওকে, সো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো, দেন বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল ইবি ইজ -m ডি আই এ, আই মিন ডি তো দিব না, আমরা আসলে ডেল্টা দিব, ডেল্টা আই এ ডিভাইডেড বাই ডেল্টা টি। মান বসাও, -m এর মান 0.05 ইন্টু ডেল্টা আই এ হবে তাইলে 3 থেকে 0 হয়েছে 0 -3, আর এটা হইলো 0. কত সেকেন্ডে জানি, 5 সেকেন্ডে। সো আনসার আসবে 0.3 ভোল্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে 0.3 ভোল্ট। এটা আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই, রাইট?
0.3 ভোল্ট তাইলে আনসার আসছে। হ্যাঁ, 3/10 অশেষ আনসার দিছো, ভেরি গুড, খুবই ভালো কথা। তাহলে এই প্রবলেমটা আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই, এটা একেবারে সোজা একটা প্রবলেম, এবং এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসে প্রচুর। ঠিক আছে, চলে যাবো তাহলে নেক্সটটাতে। তোমাদের কারোর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা নাই, শ্রুতি অনেকগুলা কোশ্চেন বলছো, কি বলছো? ওকে, দ্যাটস আ লঙ্গার ডিসকাশন, এটার জন্য আলাদা করে কোনো এক সময় কথা বলবো না, বাট ইয়েপ দেয়ার আর অলওয়েজ অপরচুনিটি। শ্রুতি জানতে চাইছে বাইরে পড়তে আসার অপরচুনিটি কি এখন আছে নাকি নাই। দেয়ার আর অলওয়েজ থাকে, কোনোদিনই বন্ধ হবে না, ট্রাস্ট মি। আচ্ছা, সো এবার কয়েকটা এমসিকিউ প্রশ্ন সলভ করব। এগুলা সোজা সোজা। কোন কুণ্ডলিতে 0.5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে, তাহলে একটু আগে এই মানটা দেখে বোঝার চেষ্টা করো এম্পিয়ার পার সেকেন্ড হারে কি চেঞ্জ হচ্ছে, প্রবাহ চেঞ্জ হচ্ছে। এম্পিয়ার পার সেকেন্ড মানে কি তাইলে ডি আই বাই ডিটি আসলে, তাই না? এই জিনিসটা তাইলে ডি আই বাই ডিটি ইজ ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দ্যাটস ইট। ওকে, বলতেছে 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? হিয়ার আমরা তাইলে লিখতে পারবো কি দেখো তো, খুব সিম্পল উপায়ে ই ইনডিউসড যা, এটা আসলে এল ডিআই বাই ডিটি এর সমান। মান বসায় দাও, কত ভোল্ট আবিষ্ট হয় বলছে? 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় এল, আর এটার মান হইল গিয়া 0.5। তাহলে এল এর মান দাঁড়াচ্ছে হলো 4 হেনরি। এল এর মান কত পাইলা তুমি? 4 হেনরি। একেবারে সোজা সাপটা, পানির মতো সোজা একটা কোশ্চেন। ঠিক আছে, তো যখন আসলে মান নিয়ে কোশ্চেন করে, এল এর মান বাইর করতে দেয়, ঠিক আছে, এল এর মান বের করতে দিলে এটা একটু মাথায় রেখো, নোট, এল অথবা এম নির্ণয় করতে বললে, এম নির্ণয় করতে বললে আমরা মডুলাস সহ হিসাব করব, শুধুমাত্র মান বিবেচনা করব। মান বিবেচনা করতে হবে। ইজি হয়, ঠিক আছে, এই আর কি। আমার এল বা এম যখন বাইর করতে দিবে, শুধুমাত্র মান বিবেচনা করলে অঙ্ক করা ইজি, দ্যাটস ইট। এইটুকু মাথায় রেখো, কারণ এল বা এম এর মান অলওয়েজ পজিটিভ আসে। ঠিক আছে, পারা গেল। চলে যাব তাহলে পরের কোশ্চেনে। কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ফ্লাক্স আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কি? তাহলে এই দুইজনের মধ্যে সম্পর্ক জানতে চাইছে। ঠান্ডা মাথায় চিন্তা করো তো, তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ফ্লাক্সের সাথে এটা সম্পর্ক যদি দেখো, আমরা জানি এন ফাই ইজ ইকুয়াল টু এল আই, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, যে ফাই সমান হবে এল বাই এন ইন্টু আই। আচ্ছা, সো দিস থিং গিভস ইউ এইটাকে যদি আমি এম হিসাবে ধরে নিই, এটা একটা কনস্ট্যান্ট, চিন্তা করে দেখো, এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিলে এটাকে আমরা এক্স হিসাবে দেখাইতে পারি, ঠিক আছে? এটাকে এক্স হিসাবে দেখাইলাম, আর এটাকে যদি ওয়াই হিসাবে দেখাই, দেন ইউ আর গেটিং ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। দিস ইজ আ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। আচ্ছা, তাহলে স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন এখানে একমাত্র একটাই আছে ভাইরা আমার, দেখেন ডি নাম্বারটা, রাইট? ওকে, মুরাদ বলছো ডি আনসার, অশেষ বলছো মূলবিন্দুগামী, সাইমা বলছো ডি, সুমাইয়া বলছো ডি, ইসরাত বলছো ডি, ভেরি গুড, তোমরা অনেকেই আনসার দিছো, খুবই ভালো কথা।
তো চলো পরেরটাতে চলে যাই, এগুলো জাস্ট বেসিক কয়েকটা এমসিকিউ কোশ্চেন। কুণ্ডলীকে সামনে রেখে একটা দণ্ড চুম্বককে দুলতে দিলে সময়ের সাথে কুণ্ডলীতে প্রবাহের লেখচিত্র কেমন হবে? তাহলে একটু কমন সেন্স খাটাও তো। এখানে জাস্ট দুইটা জিনিস বোঝা দরকার, যে লেটস সে এটা একটা কুণ্ডলী, ছোট্ট করে একটু কুণ্ডলীটা বুঝো। তাহলে কুণ্ডলীর কাছে যদি হইলো তুমি আনতে থাকো একটা দণ্ড চুম্বককে, সো লেটস সে এটা একটা দণ্ড চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটাকে যখন কাছে আনতেছি, ঠান্ডা মাথায় বুঝো, যখন এটাকে কাছে আনতেছি এবং এনে এক সময় থামাই দিব, রাইট? এটাকে কাছে আনলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ কি রকম হবে? কমন সেন্স খাটাও। এদিক বরাবর আনলে এমন ভাবে তড়িৎ প্রবাহ হবে যেন হইল গিয়ে এই জায়গাটাতে নর্থ পোল সৃষ্টি হয়। ঠিক আছে? সো বেসিক্যালি কারেন্ট আসলে এইভাবে করে তৈরি হবে। এটা হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন, এটা হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন। এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে আসবে। আই এর ডিরেকশন দেখাই দিলাম। ফলে এই জায়গাটাতে একটা নর্থ পোল সৃষ্টি হবে, এই জায়গাটাতে একটা সাউথ পোল সৃষ্টি হবে। উই নো দ্যাট। নাইস, সুন্দর মতো পাইলাম। এর ফলে এখানে তড়িৎ প্রবাহ টবাহ হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। কাহিনী হইল এরপর ভি থেমে গেলে আই জিরো হয়ে যাবে, রাইট? ভি জিরো হলে ই ইনডিউসড যেটা আছে, দিস থিং ইজ জিরো, ফলে আইও জিরো। ওকে, দেন আবার তুমি চিন্তা করো, এক সময় থেমে গেল, আবার যদি উল্টা দিকে নিতে থাকো, জাস্ট হালকা কমন সেন্স খাটায় এবার আমরা উল্টা দিকে নিতে চাই এটাকে, যে একটু আগে কাছে আনতেছিলাম, এবার ধরো নর্থ পোলটাকে আমরা দূরে নিয়ে যেতে চাই, এটা এদিক বরাবর যাবে, এটা হইলো তার ভি এর ডিরেকশন। সো লেটস সে এই হইলো ভেলোসিটি। এবার তাইলে আটকাইতে যাবে, সো কারেন্টের ডিরেকশনটা যাবে উল্টায়। এবার উপরের দিকে কারেন্ট ফ্লো হবে, সো এদিক দিয়ে কারেন্ট ফ্লো হইলে তোমার এই জায়গায় তৈরি হবে তাহলে সাউথ পোল, এখানে তৈরি হবে নর্থ পোল। কারেন্টের ডিরেকশন আশা করি বোঝা গেছে। ওকে, এই হলো ঘটনাপত্র। তাইলে এইটুক বোঝা যাচ্ছে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়। যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয় তাহলে একটু এখানে দেখো তো কোনটাতে কারেন্ট প্লাস মাইনাসের কম্বিনেশনে আছে, প্লাস এখানে মাইনাস, তারপরে আবার প্লাস। সো এই জায়গায় প্রবাহ দিক পরিবর্তন করে, প্রবাহ দিক পরিবর্তন করে। সো একমাত্র চারটা অপশনের মধ্যে একটা অপশন এটাই আছে যেখানে প্রবাহের দিক পরিবর্তন হয়, বাকি কোনোটাতে প্রবাহের কিন্তু দিক পরিবর্তন হচ্ছে না। যেহেতু দুলতেছে বলছে, দুলতে দিছো, সো বামে যাবে, থামবে, আবার ডানে আসবে, এরকম টাইপের। বামে যাবে বা কাছে যাবে, কাইন্ড অফ এরকম, কাছে যাবে, দেন থামবে, দেন দূরে সরে আসবে। এই তো আসলে সাইকেল, দুলতে থাকাটা। এন্ড দেন রিপিট, এন্ড রিপিট। আমি এই জিনিসটাই এবার দেখো, ওই সাইডে আসো। সো কাছে যাচ্ছিল, একদিকে কারেন্ট, থামছে, কারেন্ট জিরো, তারপর আবার দূরে আসছে, জিরোতে আসতেছে। সো বেসিক্যালি ডি নাম্বারটা আনসার। এটা এমনি দেখেই বলে দেওয়া যায়, আমি জাস্ট তোমাকে অ্যানালাইসিস করা শিখাইতেছি, নাথিং এলস। ঠিক আছে, দ্যাটস ইট। মুরাদ কি বুঝতে পারছো এবার কোশ্চেনটা? আমি এই জন্যই অনেকখানি সময় নিয়ে এটা বুঝাইলাম, যে একটা দণ্ডচুম্বককে যদি দুলতে দাও একটা কুণ্ডলীর কাছে, সো এটা প্রথমে দুলতেছে মানে কি, এরকম করে হইতেছে, কাছে যাচ্ছে, থামতেছে, আবার উল্টা দিকে যাচ্ছে। সো কাছে আসলে কারেন্ট একটা সার্টেন ডিরেকশনে, থেমে গেল, কারেন্ট জিরো হয়ে গেছে, তারপর আবার সরায় নিলে কারেন্ট উল্টার দিকে। সো প্লাস মাইনাস প্লাসের একটা কম্বিনেশন থাকবে। ওকে, মুরাদ বুঝতে পারছো? নেক্সট,
নিচের কোন লেখাটা স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্দেশ করে? সো এটা একটু আগে পড়ে আসছি, ওই যে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইজ ইকুয়াল টু এল তো না, মানে আমি আসলে এন ফাই, এটা যেহেতু আই বাই ফাই এর গ্রাফ, সো স্বকীয় আবেশ গুণাঙ্কে আমরা লিখতে পারবো এল আই ইজ ইকুয়াল টু, যেহেতু এন ফাই, সো আবারও সরল রেখাই আসলে আসবে, রাইট? সো আই ইজ ইকুয়াল টু এন বাই এল, আগেরটা ছিল এল বাই এন, এন বাই এল ইন্টু ফাই, মানে আলটিমেটলি তাইলে এই জিনিসটা স্লোপ নির্দেশ করে, রাইট? এটা তাইলে স্লোপ নির্দেশ করে, স্লোপ বা ঢাল, বা ঢাল নির্দেশ করে, ঢাল এম ইজ ইকুয়াল টু এন বাই এল। যাই হোক, এখানে কোনটা তাইলে সঠিক উত্তর? ডি নাম্বার। এটা একটু আগে দেখে আসছি, তো এটাতে হুদাই সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে বেটার অঙ্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, গ্রেট, এটা পারলাম। দেন যাবো 14 নম্বরে, স্বকীয় আবেশ গুণাঙ্কের সমীকরণ কোনটা? ঠাটা মুখস্থ জিনিস, চিন্তা করে বলো তো কোনটা এখানে স্বকীয় আবেশ গুণাঙ্কের সমীকরণ? এই যে এই ভদ্রলোক, ই ইজ ইকুয়াল টু মাইনাস, আই মিন এল ডি আই বাই ডিটি আর কি, তাইলে শুধু মান হিসাব করতেছে, তাহলে ই ইজ ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি। এটা বি নাম্বারটা সবাই, এই যে সুমাইয়া, লামিয়া, আলী, তারপর ইসরাত আনসার দিছো, ভেরি গুড। তাহলে এটা পারা গেল, এটা একেবারে সোজা জিনিস, আমরা সবাই জানি, হুদাই পারা নিয়ে লাভ নেই, সবাই পারতেছি এটা। ওকে, এটা কিন্তু পরের যে কোশ্চেনটা আছে ওটা পারস্পরিক আবেশ গুণাঙ্কের, সি সি যেটা আছে সেটা হলো পারস্পরিক আবেশ গুণাঙ্কের। ওকে, অনেকে আনসার দিছো, আরো দেখতে পাচ্ছি আদ্রিতা আনসার দিছে, শ্রুতি আনসার দিছে, জুয়াইরা আনসার দিছে, রাওয়ান আনসার দিছে। ওকে, গ্রেট। তাইলে এটা যদি হয়, চলেন সামনের দিকে যাই। এটা একটা কোশ্চেন, সায়াম যে আসলে কি বলতে চাইছে আমরা একটু দেখি। সায়াম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটা তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। 500 পাকের কুণ্ডলিতে 2.5 এম্পিয়ার প্রবাহ চালনা করছে সে। তাহলে 500 পাকের একটা কুণ্ডলিতে 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করছে, ফলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে এতটুকু। আচ্ছা, ভালো কথা। সাইম ধারণা করছে কুণ্ডলীটাতে 2 সেকেন্ড সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে 8 ভোল্ট তড়িৎ চালক শক্তি পাবে। তাইলে তার দাবি হইল কুণ্ডলীটা থেকে সে 8 ভোল্ট তড়িৎ চালক শক্তি পাইতে পারে। ভালো কথা, আমরা ট্রাই করে দেখি এটা হয় কিনা। তাহলে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত বাইর করতে বলছে? গ নাম্বারটা তো একেবারে সোজা, আসলে এটাতে অলমোস্ট কিছুই করা লাগবে না। সো স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইজ ইকুয়াল টু এন ফাই বাই আই, তাই না? মান বসায় দাও, তাহলে কত হয়? তোমার ফাই এর মান বলছে 2 × 10⁻², 10⁻²। আই এর মান কত বলছে? আই এর মান বলছে 2.5 এম্পিয়ার। আর ফাইনালি ওই জায়গায় 500 পাকের একটা কুণ্ডলী, সো 500 পাকের একটা কুণ্ডলী নিছি, দ্যাটস কুল। ওকে, তাহলে এবার বসায় দাও 500 200, কাটা গেলে 4 হেনরি আসবে আনসার, 4 হেনরি, রাইট? এল এর মান চলে আসবে 4 হেনরি। সো এল এর মান পাওয়া গেল, এল নিয়ে কোনো সমস্যা নাই। নেক্সট পার্টে আমাকে বলছে সাইমের ধারণার সত্যতা যাচাই করো। তাইলে আমাদের বাইর করতে হবে আবিষ্ট তড়িৎ চালক শক্তি কত হবে। বেসিক্যালি এটা বাইর করে দেখতে হবে কত হয়। আচ্ছা, তাহলে আমরা একটু বাইর করার চেষ্টা করি। আবিষ্ট তড়িৎ চালক শক্তি বাইর করব ঘ নাম্বারে। তাহলে 2 সেকেন্ডে বলছে তড়িৎ প্রবাহ চালাবে, 2 সেকেন্ড সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ যদি চালায়, আমরা তাহলে মোটামুটি ধরে নিচ্ছি। এখন এখানে একটা জিনিস বলে নাই যে 2 সেকেন্ডে কি এটাকে জিরোতে আনতেছে নাকি জিরো থেকে তুলতেছে, এরকম কিছুই বলে নাই, নাকি কনস্ট্যান্ট আছে। তো আমি একটা কেস দেখাইলাম, যদি 2 সেকেন্ড ধরে কনস্ট্যান্ট 2.5 এম্পিয়ার প্রবাহ চলে, মানে এখানে তো ক্লিয়ারলি এটা বলে নাই, তাইলে ডেল্টা আই ইজ ইকুয়াল টু 0। দেয়ারফর ই ইনডিউসড যেটা হবে, মানে এই কোশ্চেনের তখন কোনো মাহাত্মই থাকতেছে না, ইজ ইকুয়াল টু মাইনাস এল ডেল্টা আই বাই
ডেল্টা টি সব মিলায় এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা 0 হয়ে যায়, এটা নিয়ে কোনো কোশ্চেনই থাকে না। এবার একটা অপশন হইতে পারে যে যদি এটা আসলে 2 সেকেন্ডে 0 থেকে 2.5 গিয়ে থাকে, যদি 2 সেকেন্ড সময়ে 2.5 এম্পিয়ার থেকে 0 এম্পিয়ারে নেমে আসে, 0 এম্পিয়ার এ নেমে আসে, সেক্ষেত্রে একটা চিন্তা করা যাইতে পারে। তাইলে আমরা বলতে পারবো যে ই ইনডিউসড মাইনাস এল ডেল্টা আই বাই ডেল্টা টি। তাহলে মান বসায় দাও, -4 হেনরি, ডেল্টা আই হবে তাহলে 2.5 আর 0-তে আসছে, 0 - 2.5 ডিভাইডেড বাই 2, সো আনসার আসবে আসলে 5 ভোল্ট, রাইট? আনসার আসবে 5 ভোল্ট, দ্যাটস ইট। তাহলে 5 ভোল্ট। সুতরাং মানে যে প্রসেসেই যাও না কেন তার ধারণা আসলে যথার্থ না। সুতরাং সায়েমের ধারণা যথার্থ না, ধারণা সঠিক নয়, বেঠিক, সঠিক নয়। ওকে, পারলাম এটা? একেবারে সোজা অঙ্ক, সবাই পারার কথা, রাইট? তাহলে সামনের দিকে চলে যাই। এটা হয়ে গেলে নেক্সট এই প্রবলেমটা বুয়েটে আসছিল, এন্ড ইটস আ মানে ভেরি গুড প্রবলেম আসলে। দেখো বলছে 0.2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের, তাহলে একটা কনস্ট্যান্ট ক্ষেত্রফল দেওয়া আছে, এটা কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এ ইজ কনস্ট্যান্ট। এই ক্ষেত্রফলের একটা মধ্যে একটা আয়তাকার কুণ্ডলী, একটা চৌম্বক ক্ষেত্রে দেওয়া হয়েছে, চৌম্বক ক্ষেত্রটা দেখো দেওয়া আছে এই, এটা জে হেড এক দিক বরাবরই আছে, সো এখানে আসলে জীবনে কষ্ট কম, তোমার জীবনে কষ্টের পরিমাণ অনেক কম। জাস্ট বি এর মানটা দেখো, বি এর মানটা সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে জাস্ট বি এর যে মান, দিস ইজ 0.5 প্লাস 10t, 0.5 প্লাস 10t, এইটুক জাস্ট লিখে রাখলাম। এটা হলো বি এর মান। আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাইট? আমি দেখতে পাইছি, ওকে 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 কুল, আমি বুঝছি এটা কিচ্ছু দেখা যাচ্ছে না, সো দ্যাটস ফাইন, সমস্যা না। তো বি এর মান বেসিক্যালি 0.5, এবার কি দেখা যায়, প্লাস 10t। ওকে, এটা জাস্ট লিখে রাখলাম আর কি, জাস্ট মানটা বলছে এই চুম্বক ক্ষেত্রে রাখা হলে 0.1 সেকেন্ডে কুণ্ডলীটা 0.1 সেকেন্ডে এ থেকে বি তে অবস্থান পরিবর্তন করে, আবিষ্ট তড়িৎচালক বল কত? আচ্ছা, তাহলে এইখানে এইটুকু বুঝো যে তোমার বি এর মান দেওয়া আছে, বি ইজ 0.5 প্লাস 10t, সো ইটস আ ফাংশন অফ টাইম, এটা নিয়ে কোনো কাহিনী নাই। এখানে থিটা চেঞ্জ হয়, ঠিক আছে? থিটা চেঞ্জ হয়, এটা মাথায় রেখো। থিটা যেহেতু চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো টোটাল ফ্লাক্স যেটা, দ্যাট ইজ বেসিক্যালি এ বি কস থিটা। এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো সন্দেহ নাই। এবং এরা দুইজনই এখানে চেঞ্জ হয়, বি এবং থিটা দুইটাই এই কেসে ভ্যারিয়েবল, এটা বুঝো কিনা দেখো, এরা দুইজনই ভ্যারি করতেছে। তাইলে আমি দেখো লিখতে পারবো কি, যে দেয়ারফর যে পরিমাণ ই ইনডিউস হবে ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এ বি কস থিটা। এটা আমরা জানি, বাট সামনে আসলে একটা এন লাগানোর কথা। এখানে ধরে নিচ্ছি, অ্যাজিউম, যেহেতু একটা কুণ্ডলী বলছে এন ইকুয়ালস টু 1, ওকে, এন এর ভ্যালু 1 ধরে নাও,
আর সামনে তাইলে একটা খালি মাইনাস থাকবে। দিস ইজ গোয়িং টু বি, তাহলে একটু চিন্তা করে দেখো, ডিডিটি অফ এটা বাইরে চলে আসবে, মাইনাস এ হয়ে যাবে আসলে সামনে। সো দিস ইজ গোয়িং টু বি মাইনাস এ ইন্টু ডিডিটি অফ, বা আমি আসলে ইউভির ফর্মুলা যদি খাটাই একবারে লিখে দেই, কস থিটা ডিবি বাই ডিটি প্লাস বি ডি কস থিটা বাই ডিটি। এই এই যদি হয় তোমার অবস্থা, একটু দেখো তো এখান থেকে ডিবিডিটি কত হয়। ডিবিডিটি ইজ বেসিক্যালি 10, তাহলে মান যদি বসায় দাও, দিস ইজ গোয়িং টু বি মাইনাস এ কস থিটা ইন্টু 10, তার সাথে আসতেছে প্লাস বি ইন্টু সাইন থিটাকে এবার যদি ডিফারেন্সিয়েশন করা আসে মাইনাস, সরি কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে মাইনাস সাইন থিটা, সাথে আসে ডি থিটা বাই ডিটি, কারণ থিটা মানে থিটাটার সাথে তো সরাসরি সম্পর্ক তোমার না, সো এইটুকু করতে হবে, কস থিটার সাথে যেহেতু সরাসরি সম্পর্ক না। নাও ডি থিটা বাই ডিটি যদি তুমি আবার এই ছবির দিকে তাকাও, তাইলে এদিকে বুঝতে পারার কথা যে এখানে এই ডি থিটা বাই ডিটি ইজ বেসিক্যালি ডেল্টা থিটা বাই ডেল্টা টি, মানে মোটামুটি সুষম স্পিডে চেঞ্জ হয়েছে এটুকু ধরে নাও এটার স্পিড কনস্ট্যান্ট, তাহলে তুমি আসলে এটাকে লিখতে পারবা ডেল্টা থিটা হয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে আসলে পাই বাই 6, কারণ থিটা বাই টি করলে এই অঙ্ক দেখছো তোমরা, মানে থিটাকে ডিফারেন্সিয়েশন করা টরা হইলে সাধারণত সব রেডিয়ানে নেওয়া হয়, এবং টাইম লাগছে আসলে 0.1 সেকেন্ড, রাইট? এটা লিখাই যায়। সো উই নো দ্যাট এটা পাই বাই 6 ডিভাইডেড বাই 0.1। এবার তাইলে মান বসায় দাও তো, সবকিছু বসাইলে এখানে ফাইনালি তুমি বলতে পারতেছো যে ই ইনডিউসড এর রাশিমালা তাইলে হবে 0.2 ইন্টু, ভিতরে তাইলে মাইনাসটা গুণ করে দিব, তোমার বি হইল গিয়া 0.510t, 0.5 প্লাস 10t সাইন থিটা ইন্টু পাই বাই 6 বাই 0.1 মাইনাস 10 কস থিটা। তাহলে চিন্তা করে দেখো তো এই 1 সেকেন্ডে তাইলে কত হবে, এটা জাস্ট ডিরেক্টলি বাইর করে ফেললেই হয়। এট t equals to 0.1 সেকেন্ড, জাস্ট মান বসায় দিলেই অঙ্ক শেষ। তোমার ই ইনডিউসড ইজ গোয়িং টু বি 0.2 টাইমস, জাস্ট মান বসাই দিও, 0.5 প্লাস 10 ইন্টু 0.1 cos 30 ডিগ্রি, সরি sin 30 into pi by 6 by 0.1 minus 10 cos 30 ডিগ্রি। ভাইরা আমার, এখান থেকে মানটা বাইর করে বসায় দিও, শেষ, যা আসবে এটাই আনসার। ঠিক আছে, সো যা আসবে এইটুকু আনসারে বসায় দিলেই কাহিনী শেষ, জাস্ট টি এর মানটা বসবে খালি, আর কিচ্ছু না। ঠিক আছে, টি এর মান বাইর করে ফেলো, তাইলে তোমার কাজ শেষ, এখানে আর কিচ্ছু নাই, টি এর মান আর থিটার মানটা বসাইছো খালি এই রাশিমালাটাতে, তাইলে এটা হইলো এট এনি মোমেন্ট কত হবে সেটার একটা ক্যালকুলেশন। আচ্ছা, সো কাহিনী হইলো গিয়া তোমার, সিয়াম বলছো কিছু বুঝো নাই। আচ্ছা সিয়াম, দেখো পুরা জিনিস আবার আমি শুরু করি শুরুর থেকে। আমি যেটা বলতে চাইছি, আমার পয়েন্ট খুব সিম্পল ছিল, আমার পয়েন্ট ছিল এটা যে এইখানে বিটা একটা টাইম ভ্যারিং ফাংশন, বিটা টাইমের সাথে চেঞ্জ হয়, থিটাটাও টাইমের সাথে চেঞ্জ হয়, থিটা 0 থেকে আস্তে আস্তে 30 পর্যন্ত গেছে। তাহলে এই দুইটা যেহেতু ভ্যারিয়েবল, দুইজনই টাইমের সাথে চেঞ্জ হয়, তাহলে ডিফারেন্সিয়েশন করব সময় এটা বাইরে চলে আসবে, আমার এই ভেতরে থাকা বি
কস থিটা যে পার্টটা আছে পুরাটাকেই আসলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো বি কস থিটা পুরাটাকেই অন্তরীকরণ করলে জাস্ট ইউভি এর ফর্মুলা ইউজ করছি, ইউ ডিভি বাই ডিটি প্লাস ভি ডিইউ বাই ডিটি, দ্যাটস ইট। এটা শিখছো তোমরা, একটাকে রেখে অন্যটাকে করতে হয়। সো এভাবে করে আমি যখন করলাম বি এর ডিফারেন্সিয়েশন করলে 0.5 এর জন্য 0, 10টিকে করলে 10 আসে। আর যখন কস থিটাকে করছো চেইন রুল অ্যাপ্লাই করছি, ডিডিটি অফ কস থিটা সমান মাইনাস সাইন থিটা। এখন টি এর সাথে তো হইলো গিয়ে আর থিটার সরাসরি সম্পর্কে জানি না, সো ডি থিটা বাই ডিটি সাথে রাখতে হবে। এবার ডি থিটা বাই ডিটি যখন সাথে রাখতেছি, এবার ডি থিটা বাই ডিটি সমান তাহলে আসলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি আমরা জানি। এটা বেসিক্যালি ওমেগা ভাই। ওমেগা কত? ডি থিটা বাই ডিটি মানে কি? ওমেগা না কি স্পিডে ঘুরতেছে। সো আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে, আমরা জাস্ট অ্যাজিউম করতেছি এটা কনস্ট্যান্ট স্পিড। সো কনস্ট্যান্ট স্পিডে কত হয় আমি দেখলাম π/6 ডিভাইডেড বাই 0.1 দিয়ে দিছি। সো এই সব মান বসায় জাস্ট ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ডে তাইলে তোমার এ থেকে বি তে নিলে কতটুকু তড়িৎচালক বল আবিষ্ট হইতেছে এটা বাইর করে ফেলতে পারছি। ক্লিয়ার? এবার কি সিয়াম বুঝতে পারছো কি হয়েছে? আমি মোটামুটি একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করলাম কি হয়েছে ক্যালকুলেশনে। একটু আমারে বলো বোঝা গেছে কিনা। ওকে, নাফিস বলছো বুঝছো, দ্যাটস গ্রেট। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা একটু সামনের দিকে যাই। অলমোস্ট ডান, এটাই আমাদের লাস্ট প্রবলেম। সো প্রথম প্রবলেমটাতে বলছে কি যে তোমার 2.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, ভালো কথা, 500 পাকের একটা কুণ্ডলী, তাহলে এটা আই, এটা এন, মধ্যে দিয়ে 10⁻³ ওয়েবার ফ্লাক্স তৈরি করতে পারে। সো দিস ইজ ফাই। ঠিক আছে, দিস ইজ ফাই। দেন হইলো বলতেছে বিদ্যুৎ প্রবাহের মান 0.05 সেকেন্ডে শূন্য নিয়ে আসা হয়, তাহলে আবিষ্ট গড় তড়িৎচালক বল কত, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে আমরা একটা সোজা সাপটা ক্যালকুলেশন করতে পারি, গড় আবিষ্ট বিদ্যুৎ চালক বল। তাহলে চিন্তা করো ফ্লাক্স 0 হয়ে গেছে, 10⁻³ থেকে 0 হয়ে যাবে। আমরা তাহলে বলতে পারবো ই ইনডিউসড ফ্লাক্সের মান যেহেতু দিয়ে দিছে জীবন সুন্দর, কোনো প্যারাই নাই, জাস্ট এটা হিসাব করবা -n d⁵/dt বা ΔΦ/ΔT, এইটুকু হিসাব করলেই চলে। এই অঙ্ক তো আমরা করছি এর আগে, জাস্ট মান বসায় দাও। 500 পাকের একটা কুণ্ডলী আর 10⁻³ যেহেতু হচ্ছিল 0 - 10⁻³ এত ওয়েবার ফ্লাক্স, আর টাইম বলছে কতক্ষণ, 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড। সো বসায় দাও, দেখো কত হয়। 500 × 10⁻³ ডিভাইডেড বাই 0.05, 10 ভোল্ট। ঠিক আছে কি এটা দেখো তো, 10 ভোল্ট আসছে আমার আনসার। আচ্ছা গেল। এবার সরি, এটাকে 2 দিয়ে দিচ্ছিলাম, 1 হবে, সরি। সো ফ্লাক্সটা 0 হয়েছিল, 10 ভোল্ট পাইলাম। দেন হইলো চলে আসো সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে জানতে চাইছে এল এর মান কত। এল ইজ ইকুয়াল টু তো সোজা n⁵/i, জাস্ট মান বসায় দাও। সব কয়টার মান তোমাকে দেওয়া আছে, 500 পাক, 2.5 এম্পিয়ার, সরি 10⁻³ ওয়েবার ফ্লাক্স আর 2.5 এম্পিয়ার কারেন্ট। তাইলে 200.2 মনে হয় নাকি, 2.5 দিয়ে করলে 200 10⁻³ 0.2 হেনরি, 0.2 হেনরি। ডান, ঠিক আছে, 0.2 হেনরি। হ্যাঁ, এই যে বাঁধন আর অশেষ আনসার দিছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রাওয়ানো আনসার দিছো 0.2, দ্যাটস গ্রেট। এটার একটা থার্ড কোশ্চেন ছিল, কুণ্ডলিতে সঞ্চিত শক্তি নির্ণয় করো, এটাই আমরা এখানে করব। সো সেম কোশ্চেন, জাস্ট কন্টিনিউড। তো এটা আমি জানি না তোমাদেরকে লাস্ট ক্লাসে করানো হয়েছে কিনা। সো বেসিক্যালি তোমার যখন স্বকীয় আবেশের কথাবার্তা বলতেছো, ঠিক আছে, স্বকীয় আবেশ আসলে কি হয়,
আমি জাস্ট ছোট্ট করে একটু এটা দেখায় দিয়ে শেষ করে দিব, ক্লাস অলমোস্ট আমাদের ডান। স্বকীয় আবেশে বেসিক্যালি আমাদের কাছে এরকম একটা কুণ্ডলী থাকে, এই কুণ্ডলীকে আমরা আবিষ্ট করে তার কারেন্টের ভ্যালুটা 0 থেকে I পর্যন্ত তুলি, কিন্তু লেটস সে এটা হলো সাপ্লাই, এন্ড এই জায়গায় তাইলে একটা ইনডিউসড হয়। তো কাহিনী হলো কারেন্টকে 0 থেকে, একটু জাস্ট চিন্তা করো, কারেন্ট 0 থেকে I পর্যন্ত নিতে ওই ইনডিউসটা বাধা দেয়, রাইট? নিতে ইনডিউসড বাধা দেয়, সো তার এগেইনস্টে কাজ করা হয়। তার এগেইনস্টে আমরা যে কাজ করি, এগেইনস্টে কৃত কাজ, এটাই আসলে সঞ্চিত শক্তি হিসাবে থাকে, এটাই সঞ্চিত শক্তি। তাহলে চিন্তা করো তো, স্বাভাবিকভাবে কারেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারবো তাহলে কারেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে সঞ্চিত শক্তি আমরা এভাবে দেখাইতে পারবো যে অল্প পরিমাণ কৃত কাজ ইজ ইকুয়াল টু, মানে আমরা তো এটা জানি, এটা সমান পিডিটি, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, যেখানে পি হইল পাওয়ার। এটা দিন দুনিয়া সব ধরনের এনার্জির ক্ষেত্রে খাটে, পাওয়ার বা ক্ষমতা। কেন বলতেছি, ইলেকট্রিক্যাল এনার্জিতে এটাকে এভাবে লেখা যায়। তাহলে এই ইনডিউসড হইল গিয়া ভোল্টেজটা, আর এখানে ধরো আই অ্যামাউন্ট অফ কারেন্ট এখন ফ্লো করতেছে, যেখানে আই এর মানটা চেঞ্জ হইতে থাকে, আইডিটি। তাহলে দেখো এখান থেকে ই সমান লিখতে পারবো আমরা, আমাদের জানি না তোমাদের মনে আছে কিনা, ই ইনডিউসড এর জাস্ট মানটা বসায় দাও, ঠিক আছে? ই ইনডিউসড এর সমান পরিমাণ এনার্জি তোমাদের মানে ভোল্টেজ খরচ করতে হবে, সো এটা হয়ে যাবে এল ডিআই বাই ডিটি, আর সাথে আসতেছে আইডিটি। তাহলে সব মিলায় তুমি বলতে পারবা ডিডাব্লিউ সমান হয়ে যাবে এল আই ডিআই। না ওয়ান্স ইউ হ্যাভ দিস, তাইলে বলতে পারবো সঞ্চিত শক্তি, তাহলে মোটকৃত কাজ, অঙ্ক করাটা খুব সোজা। সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ বেসিক্যালি 0 থেকে I পর্যন্ত এই এল আই ডিআই এর, তাইলে ইন্টিগ্রাল, যেটা আলটিমেটলি হবে তাইলে কি বলতো, হাফ। এইটা তোমরা এইটুকু ইন্টিগ্রেশন আমি ধরে নিচ্ছি তোমরা করতে পারবা, এটা মুখস্থ রাখবো, হাফ এল আই স্কোয়ার, এবং এটা ডিরেক্ট বসায় দিলেই আমার কাজ শেষ। আমি জাস্ট ডেরাইভেশনটা একটু দেখাই দিলাম 2 লাইনে, বাট তোমার জাস্ট এইটুকু মনে রাখলেই হবে আর কি অঙ্ক করার সময়। ওকে, সো দ্যাটস ইট, অঙ্ক ডান। দেয়ারফর অঙ্ক তাহলে কি হবে, হাফ ইন্টু এল এর মান ছিল 0.2, আই ছিল 2.5 এর স্কোয়ার, গুণ করলে মনে হয় 0.625 আসে, 0.625 জুল। ডান, ঠিক আছে? ওকে, ইয়েস, সবাই তাহলে পারলাম। জয়ারে জিজ্ঞেস করছো সাইমন ম্যাথটাতে কোনটা লিখবো, আমি দুইটাই লিখে দিয়ে আসবো আসলে পরীক্ষায়, কারণ এখানে ক্লিয়ার করে বলা নাই কোনটা করা উচিত। ঠিক আছে, আমি দুইটাই করবো, যে যাই ধরি না কেন আলটিমেটলি সায়ামের কথা ঠিক হচ্ছে না, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, তাইলে মোটামুটি আমাদের এই প্রবলেমের সলিউশন যেহেতু হয়ে গেছে, এগুলো আমরা সবাই বুঝি, তাইলে এটা আমাদের হোমওয়ার্ক, এটা একটু করে ফেলেন, সোজা জিনিস, এগুলা পারলে কোনো কিছু নিয়ে আর সমস্যা নাই আর কিছু। এই চ্যাপ্টারের মোটামুটি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো ছিল সেগুলো মোটামুটি সব কয়টাই করা হয়ে গেছে আমাদের, খুব বেশি আহামরি কিছু বাকি নাই। আই উড সাজেস্ট যা যা অঙ্ক করাইছি সেগুলো একটু ভালো করে কইরো, কোনো প্যারা আর থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার সামনের ক্লাসে। সো ততক্ষণ পর্যন্ত টাটা।